পালিয়েও রক্ষা নেই, এবার ভারতীয় মিডিয়ার রোষানলে শেখ হাসিনা, কাঠগড়ায় মোদি। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে, যা বলছে জার্মানির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পালিয়েও রক্ষা নেই, এবার ভারতীয় মিডিয়ার রোষানলে শেখ হাসিনা, কাঠগড়ায় মোদি। ভারতীয় মিডিয়া মানে যেন ফ্যাসিস্ট হাসিনার বন্দনা আর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাচাটা সব বানোয়াট গল্পধারা। কিন্তু সেসব থেকে এবার ব্যতিক্রম দেখা গেল কলকাতা টিভির ইন্দ্রাণী দাশগুপ্তের একটি রিপোর্ট, যেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মুন্ডুপাত। হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট হিসেবে, আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় এমন নির্লজ্জ বেহায়া খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো কড়া পাহারায় রাখার জন্য। ভারতে নরেন্দ্র মোদী ও হাসিনার নির্দেশে বাংলাদেশের মধ্যে উত্তাপ ছড়িয়ে দিতে নানান ছক পরিকল্পনা এঁকেছে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তাদের এখন মূল টার্গেট আসন্ন নির্বাচন বানচাল করা। কারণ ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার শেখ হাসিনা এখন দাবি করেন তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই জন্য আসন্ন নির্বাচনকে অবৈধ মনে করছে তিনি। ইতিমধ্যে ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে, সেখানে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা নিয়মিত বৈঠক করে যাচ্ছে। এই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন স্বৈরাচারী হাসিনা ও লন্ডন থেকে অংশ নেন হাসিনার পুত্র জয়। তারা ছক আঁকছে কিভাবে হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে আনা যায়। সূত্রে জানা গেছে এই ষড়যন্ত্রে ভারতের সহায়তা আছে। তারাও চায় হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে, তাই তাদের সর্বোচ্চ সহায়তা দিচ্ছে দিল্লি প্রশাসন। বাংলাদেশ যদি এই ষড়যন্ত্র ধ্বংস করতে না পারে অথবা আগাম প্রস্তুতি না নেয়, তাহলে বড় সহিংসতার আশঙ্কা আছে বলে মনে করছে বিশ্লেষকরা। ভারতীয় প্রথম সারির সংবাদ মাধ্যমটির চতুর্থ স্তম্ভ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী যেন এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে। হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার 1 বছরের মাথায় গত 4 আগস্ট এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টেলিভিশনটির পর্দায়, যেখানে এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বরাত দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের সময় হাসিনার সেই মারণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায়। এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই সময় হাসিনা 1400 নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও দ্বিধাবোধ করেননি তিনি। এরপর তুলে ধরেন হাসিনার বিচার কার্যের বিষয়টি। হাসিনার নামে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার হাসিনাকে ফেরত চাইলেও মোদী প্রশাসনের মুখে কুলুপাটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি। সর্বশেষ ডক্টর ইউনূস নৈতিক বিবেক ও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। আর গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠির মাধ্যমে খুনি হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু এখনও বিষয়টি নিয়ে কেন চুপ মোদী সরকার, সেই প্রশ্ন রেখে উদ্বেগ জানাতে দেখা যায় ভারতীয় এই সাংবাদিককে। এরপর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করে বলেন, ভারত সবকিছুর পরও শেখ হাসিনাকে আশ্রয় দেবে, তাকে এই ভূখণ্ডে বসেই রাজনীতি করতে দেবে, সেই কথাটি না হয় বলুন, কিন্তু মোদীজি চুপ করে বসে আছেন। শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট যখন ইচ্ছা তখন ভাঙাবেন। এরপর তিনি মন্তব্য করেন, পুরনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোনো মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না। এ সময় এই উপস্থাপিকা ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন, ভারতীয় সাধারণ মানুষের এত আন্তর্জাতিক অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ানোর কারণটাও জানেন না মোদী সরকারের। আর অন্যদিকে হাসিনা যে নিজ দেশে গণহত্যার অপরাধী, তাকে কিভাবে আশ্রয় দেবে মোদী সরকার, এটাও জানতে চান এই সাংবাদিক। ভারতীয় এই গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রাণী স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশ তথা বিশ্বজুড়ে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে, যা বলছে জার্মানির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দলটি টানা 15 বছর ধরে ক্ষমতায় ছিল, বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার আন্দোলনে গত আগস্ট থেকে তছনছ অবস্থায় আছে। দলের সভানেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সবাই রয়েছেন আত্মগোপনে।
সরকারি চাকরিতে প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। কিন্তু বিক্ষোভ দমনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ কঠোর ভূমিকা নেওয়ার এক পর্যায়ে তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদানের মাধ্যমে সেই আন্দোলনও দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ, তবে শেষ রক্ষা হয়নি। 5 আগস্ট সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে গমনের মধ্য দিয়ে চূড়ান্ত পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তবে তার আগে প্রায় 2 সপ্তাহে পুলিশের গুলিতে দেশ জুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 1000 মানুষ, আহত হয়েছেন আরও কয়েক হাজার। শেখ হাসিনার দেশ ত্যাগের পর একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন সেই সরকারের প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার দেশ ত্যাগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গা ঢাকা দেওয়ার পর রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বেশ কিছু কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা। গত প্রায় 2 মাসে আওয়ামী লীগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে শতাধিক হত্যা মামলা। এদিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও এই সরকারের সমর্থকদের আহ্বান দিন দিন শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানিয়েছেন, গত প্রায় 2 মাসে শেখ হাসিনা এবং তার অনুগত নেতাকর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং আইসিটি সেগুলোর তদন্ত শুরু করেছে। বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সমর্থকরা শেখ হাসিনার বিচারের যে দাবি তুলেছে তাকে সমর্থন জানিয়েছে জার্মানির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা জার্মান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটির জ্যেষ্ঠ গবেষক জাসমিন লোর্টস। দেশটির সরকারি সংবাদ মাধ্যম ডয়েচে ওয়েলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের গত 15 বছরের গোটা সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাই আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন বিষয়ক যেসব অভিযোগ বাংলাদেশের বিগত সরকারের বিরুদ্ধে আসছে অবশ্যই সেগুলোর তদন্ত করা প্রয়োজন। তিনি আরও বলেন, এটা ঠিক যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন সম্ভাবনা প্রায় শূন্য। তবে তাই বলে বিগত সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর তদন্ত করা যাবে না কিংবা থেমে থাকবে এমনটা হওয়া উচিত হবে না। বিগত জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত পুলিশ এবং বিগত সরকারের নেতাকর্মীদের হাতে যারা নিহত হয়েছে, ইতিমধ্যে যেসব ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। সম্প্রতি ঢাকায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিনিধিরা সফরও করে গিয়েছেন। জাতিসংঘ প্রতিনিধিদের এই সফরকে স্বাগত জানিয়ে লোর্টস বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ, কারণ জাতিসংঘের তত্ত্বাবধানে যদি তদন্ত পরিচালিত হয় তাহলে তা নিরপেক্ষ হবে। আমি তদন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছি আরও একটি কারণে, সেটি হলো ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হলে এসব তদন্তের ফলাফল তার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। শেখ হাসিনা ভারতে পালানোর পর গত 1 মাসে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও উচ্চ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন। অল্প কয়েকজন আওয়ামী লীগ সভানেত্রীর পদাঙ্ক অনুসরণ করে দেশ ছেড়ে পালাতে সফল হয়েছে, আর বাকিদের সবাই বর্তমানে দেশের ভেতরেই গা ঢাকা দিয়ে আছে। সাক্ষাৎকার নেওয়ার জন্য ডয়েচে ওয়েলে বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু তাদের কেউই সাক্ষাৎকার দিতে চাননি। সাক্ষাৎকার দিতে না চাওয়ার প্রধান কারণ, তারা ভয় পাচ্ছেন যে এখন সাক্ষাৎকার দিলে বর্তমান সরকার তাদের অবস্থান জেনে যাবে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর ডয়েচে ওয়েলেকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেই সাক্ষাৎকারে জয় বলেছিলেন, এটা ঠিক যে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেসবের অনেকগুলোই ভুল ছিল, কিন্তু এটাও সত্য যে আন্দোলনকারীরা সরকারকে লাগাতার উস্কানি দিয়ে গেছে। আমাদের দলের অনেক নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর একটি ব্যাপার হলো, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক সমর্থক প্রচার করে বেড়াচ্ছেন যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। এখন চুপচাপ থাকলেও আওয়ামী লীগ মরে যায়নি, দুর্বল হয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে রাজনীতি এবং প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কিন্তু এই সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জয়। ডয়েচে ওয়েলেকে তিনি বলেন, রাজনৈতিক প্রশাসনিক সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা এখনো হয়নি।
আওয়ামী লীগকে বাইরে রেখে তারা যদি দেশের সংস্কার করতে চান তাহলে সেটি অসম্ভব। বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক জাহিদুর রহমান এই প্রসঙ্গে ডয়েচে ওয়েলেকে বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে দল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, রাজনৈতিক প্রশাসনিক সংস্কার কাজে তাদেরকেও যুক্ত করা হলে তা হবে পুরোপুরি হাস্যকর একটি ব্যাপার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।